বিটা অক্সিডেশনটা আসলে এখানকার মেইন জিনিস, তো এটা সম্পর্কে একটু ডিটেলস আমাদের জানতে হয়। সো বিটা অক্সিডেশন জিনিসটা কি সেটা একটু ফার্স্টে একটু জানেন। দেখুন এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, আপনাদের বইয়ের ডেফিনেশন, এটা লিভিং কড থেকে নেওয়া, যদিও এটা আপনাদের এই টপিক্সটা বা এই জিনিসটা গাইড থেকে নেওয়া, আপনারা চাইলে বই থেকেও পড়তে পারেন, বাট গাইডের এই জিনিসটা আমার কাছে সহজ মনে হয়েছে অ্যান্ড ইজি ওয়েতে বোঝানো আছে, এই কারণে আমি এটা গাইড থেকে সংগ্রহ করছি। আপনারা যেখান থেকে খুশি বা যেখান থেকে আপনাদের ভালো লাগে আপনারা সেখান থেকে নিতে পারেন, বাট ডেফিনেশনটা আমি আমার নোট থেকে এখানে লিখে রাখছি, আপনারা এটা ফলো করতে পারেন, খুব সহজ অ্যান্ড ছোটো ডেফিনেশন। সো বিটা অক্সিডেশনের ডেফিনেশনটা কি? বিটা অক্সিডেশন মে বি ডিফাইন অ্যাজ দ্য অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড অন দ্য বিটা কার্বন অ্যাটম। একদম সহজ ডেফিনেশন, জাস্ট একটু বোঝার চেষ্টা করেন। বিটা অক্সিডেশনটা বলতেছে কি, যে বিটা অক্সিডেশন মে বি ডিফাইন অ্যাজ দ্য অক্সিডেশন, তো অক্সিডেশন মানে তো আপনারা জানেন, তো ফ্রি ফ্যাটি অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশন হবে কোথায়? বিটা কার্বন অ্যাটমে। এখন এখানেও আমাদের স্যালাইন ফিচারগুলো লাগবে, যে আসলে বিটা অক্সিডেশনের জন্য আমাদের কাকে লাগবে। তো দেখেন আমরা আগেই বলে আসছি যে এখানে কার অক্সিডেশন হইতেছে? ফ্যাটি অ্যাসিডের, তার মানে এখানে আমাদের মেইন উপাদানটা লাগবে ফ্যাটি অ্যাসিড, কারণ আমরা ফ্যাটি অ্যাসিড থেকেই বাদবাকি জিনিস তৈরি করতেছি। কি কি প্রোডাক্ট পাচ্ছি? অ্যাসিটাইল কোয়ে, এনএডিএইচ, এফএডিএইচ, বুঝতে পারছেন? তো আমাদের ফ্যাটি অ্যাসিড থেকে আসলে আমরা এই কয়েকটা জিনিস পাবো। লাস্টে যে দেখবেন আমরা কি পাইতেছি? অ্যাসিটাইল কোয়ে, অ্যাসাইল কোয়ে এবং অ্যাসিটাইল কোয়ে। এই অ্যাসিটাইল কোয়েটা কই যাচ্ছে? টিসিএ সাইকেলে যাবে, টিসিএ সাইকেলে যে এনার্জি প্রডিউস করতেছে। এটা আমাদের ক্যাটাবলিক পাথ হয়ে, সেহেতু এখান থেকে আমরা এটিপি জেনারেশন হবে বা এটিপি পাবো। তো দেখেন এখানে যে তিনটা প্রোডাক্ট তৈরি হইতেছে, অ্যাসিটাইল কোয়ে, এনএডিএইচ, এফএডিএইচ2, তার মানে এখান থেকে যে তিনটা জিনিসই আমাদের হাই এনার্জি কম্পাউন্ড, তার মানে এখান থেকে তিনটা জিনিস থেকে আসলে আমরা এনার্জি পেয়ে থাকি। এনএডিএইচ বলেন, এফএডিএইচ বলেন, এই দুইটা জিনিস থেকে আসলে আমরা কয় মোল এটিপি পাই সেগুলো কিন্তু আমরা টিসিএ সাইকেলের হিসাব নিকাশের সময় দেখে আসছি। আবার অ্যাসিটাইল কোয়ে, এটা কিন্তু আমাদের টিসিএ সাইকেলের একটা মেইন উপাদান ছিল, বা এটা আমাদের টিসিএ সাইকেলের মেইন একটা সাবস্ট্রেট ছিল, যে অ্যাসিটাইল কোয়ে থেকেই আসলে, বা এক মোল অ্যাসিটাইল কোয়ে থেকে কতগুলো এটিপি পাওয়া যায়, এটা আমরা কিন্তু টিসিএ সাইকেলে দেখে আসছি। এখন এটা আসলে কম্পার্টমেন্টটা হয় কোথায়? এটার মেইন কম্পার্টমেন্টটা হলো আমাদের মাইটোকন্ড্রিয়া, বাট সবটুকু অংশ কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়াতে হয় না। এখানে কম্পার্টমেন্ট মাইটোকন্ড্রিয়া, বাট সব কিছুই কিন্তু মাইটোকন্ড্রিয়াতে হয় না। কিছু জিনিস হয় আমাদের সাইটোসলে, আর কিছু জিনিস হয় আমাদের মাইটোকন্ড্রিয়াতে। তার মানে একটা সেলের দুইটা কম্পার্টমেন্টই আসলে এখানে ইনভলভড। বাট মেইনলি যদি বলা হয় বিটা অক্সিডেশনটা কোথায় হয়, বিটা অক্সিডেশন যেটা মেইনলি হয় আমাদের মাইটোকন্ড্রিয়াতে, কারণ মাইটোকন্ড্রিয়া থেকেই আসলে যে এটিপিটা আমরা পাচ্ছি, আমরা সবাই জেনে আসছি যে মাইটোকন্ড্রিয়া আমাদের বডির পাওয়ার হাউস। তো এই যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যেভাবে আসলে এটিপিটা জেনারেশন হয় এই প্রসেসের মাধ্যমে, অর্থাৎ এখানে বিটা অক্সিডেশনের মাধ্যমেই মেইনলি এটিপি জেনারেশন হয়। এখন এইগুলো কোথায় থাকে? আমাদের যে অর্গানগুলোতে বেশি বেশি এনার্জি দরকার, যে অর্গানগুলো বেশি হাইলি ভাস্কুলার, সেই অর্গানগুলোতে মেইনলি বিটা অক্সিডেশনটা বেশি হয়। দেখেন লিভার, স্কেলিটাল মাসেল, সো লিভার, স্কেলিটাল মাসেল, কার্ডিয়াক মাসেল, অ্যাডিপোস টিস্যু, কিডনি, লাং, টেস্টিস, এখানে যে অর্গানগুলোর নাম দেখতেছেন সবগুলাই হাইলি ভাস্কুলার অর্গান। লিভার, তারপরে হার্ট, অ্যাডিপোস টিস্যু, কিডনি, লাং, টেস্টিস, এদের কাজের পরিমাণটা বেশি, এদের ফাংশন বেশি, যার কারণে এখানে এটিপি জেনারেশনটাও হওয়া লাগবে বেশি বেশি, কারণ এদের শক্তির যোগান দিতে হবে, যার কারণে এরা কোন প্রক্রিয়াতে এনার্জিগুলো পেয়ে থাকে? বিটা অক্সিডেশন প্রক্রিয়াতে এনার্জিগুলো পেয়ে থাকে। এখন এটার নেচারটা আমরা বলে আসছি, এটা আমাদের ক্যাটাবলিক পাথ, এটা আমরা সবাই জানি। সো এখন আমাদের একটু মেটাবলিজমের মধ্যে যাইতে হবে। এখন আমরা দেখি ফ্যাটি অ্যাসিড আমরা যেটা পেয়েছিলাম, অর্থাৎ সাবস্ট্রেট, আমাদের ফ্যাটি অ্যাসিডটা আর কি কি চেঞ্জ হইতেছে, কারণ আমরা ফ্যাটি অ্যাসিডটাকে মেটাবলাইজ করে তৈরি করতেছি অ্যাসিটাইল কোয়ে, অ্যাসাইল কোয়ে, অ্যান্ড আলটিমেটলি যে আমরা পাচ্ছি এনএডিএইচ, এফএডিএইচ, যেটা থেকে পরবর্তীতে আসলে এটিপি তৈরি হইতেছে। এখন ফ্যাটি অ্যাসিডটা আমার কনভার্ট হইতেছে অ্যাসাইল কোয়ে, আবার একটু খেয়াল করেন ফ্যাটি অ্যাসিডটা কনভার্ট হইতেছে কিসে? অ্যাসাইল কোয়ে। এখানে কিন্তু এটিপির খরচ হইতেছে, এটিপি খরচ হইতেছে, দেখেন এই যে 1 মোল এটিপি খরচ হইতেছে, আর এখানে যে এনজাইমটা লাগতেছে সেটা কি? অ্যাসাইল কোয়ে সিনথেটেজ। তার মানে অ্যাসাইল কোয়ে সিনথেটেজ এনজাইমের উপস্থিতিতে ফ্যাটি অ্যাসিড কনভার্ট হইতেছে কিসে? অ্যাসাইল কোয়েতে। তার মানে অ্যাসাইল কোয়ে সিনথেটেজের এনজাইমের উপস্থিতিতে ফ্যাটি অ্যাসিডটা কনভার্ট হইতেছে অ্যাসাইল কোয়ে। এখন এইখানে একটা লাইন আছে দেখেন, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন কার্নিথিন ট্রান্সপোর্টার। এটা সম্পর্কে আরও ডিটেল যদি জানতে চান আপনারা সত্যনারায়ণ স্যারের বইটা একটু ফলো করতে পারেন, তো একটু দেখে রাখবেন সেখান থেকে।
তো এখান থেকে কি হবে, এই মেমব্রেন ট্রান্সপোর্টটা কি করতেছে, মানে এই মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন কার্নিথিন ট্রান্সপোর্টার এই অ্যাসাইল কোয়েটাকে সাইটোসল থেকে কোথায় নিয়ে চলে আসতেছে, মাইটোকন্ড্রিয়াতে। তার মানে এই অ্যাসাইল কোয়ে ডিরেক্টলি আমার সাইটোসল থেকে মাইটোকন্ড্রিয়া আসতে পারবে না যদি না সেখানে কার্নিথিন ট্রান্সপোর্টার না থাকে। তার মানে কার্নিথিন ট্রান্সপোর্টারের একটা মেইন ফাংশন হলো অ্যাসাইল কোয়েটাকে সাইটোসল থেকে মাইটোকন্ড্রিয়াতে নেওয়া আসা। তো যখন অ্যাসাইল কোয়েটা আমার মাইটোকন্ড্রিয়াতে আসতেছে, এখন এটা তখন কিসে কনভার্ট হইতেছে, ডেল স্কোয়ার ট্রান্স অ্যানোয়েল কোয়ে, যেটাকে আমরা বলতেছি ডেল স্কোয়ার ট্রান্স অ্যানোয়েল কোয়ে। এখন এখানে যে এনজাইমটা লাগতেছে সেটা হলো অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজিনেস। তার মানে আমাদের এই এনজাইমটা লাগতেছে কি কারণে, অ্যাসাইল কোয়েটাকে ডেল স্কোয়ার ট্রান্স অ্যানোয়েল কোয়েতে কনভার্ট করার জন্য এই এনজাইমটা লাগবে। সো আলটিমেটলি তো এখানেও দেখেন একটা জিনিস, এফএডি কনভার্ট হইতেছে এফএডিএইচে। তো এফএডিএইচটা যাচ্ছে কোথায়, রেসপিরেটরি চেইনে যে সেখানে যে এটিপি জেনারেশন করতেছে। তার মানে আমাদের এই যে এফএডিএইচ টু দেখছি আমরা প্রোডাক্ট, তো দেখেন এই মেটাবলিজমের এই স্টেপে আমাদের এফএডিএইচ তৈরি হইতেছে, যেটা চলে যাচ্ছে রেসপিরেটরি চেইনে, সেখানে যে এটিপি জেনারেশন করতেছে। তো আমরা এটিপি জেনারেশনের একটা স্টেপ কিন্তু পেয়ে গেলাম। এরপর একটু দেখেন যে এই যে ডেল স্কোয়ার ট্রান্স অ্যানোয়েল কোয়ে এটা কনভার্ট হইতেছে আবার বিটা হাইড্রোক্সি অ্যাসাইল কোয়েতে। কিসে কনভার্ট হতেছে, বিটা হাইড্রোক্সি অ্যাসাইল কোয়ে। কোন এনজাইমের উপস্থিতিতে, ডেল স্কোয়ার অ্যানোয়েল কোয়ে হাইড্রাটেজ। অ্যান্ড এখানে বাইরে থেকে বা এই যে আমরা এই ওয়াটারটা তৈরি হয়েছে, এই ওয়াটারটা কিন্তু এই বিক্রিয়ায় আসতেছে। সো এটা তৈরি হলো কিসে, বিটা হাইড্রোক্সি অ্যাসাইল কোয়েতে। বিটা হাইড্রোক্সি অ্যাসাইল কোয়ে লাস্টে যে তৈরি করতেছে বিটা কিটোঅ্যাসাইল কোয়ে, এই বিটা কিটোঅ্যাসাইল কোয়েতে কনভার্ট হওয়ার আগে এখানে এনএডি নামক জিনিসটা এনএডিএইচ এ কনভার্ট হইতেছে, যেটা আসলে রেসপিরেটরি চেইনে যাইতেছে এবং 3 মোল এটিপি তৈরি করতেছে এবং সাথে পানি তৈরি করতেছে। আমরা রেসপিরেটরি চেইনে পড়ার সময় দেখছি সেখানে এটিপি জেনারেশন হয় এবং পানি তৈরি হয়। তো দেখেন এখানেও আমার আর একটা এটিপি জেনারেশন বা শক্তি উৎপাদনের যে একটা মূল উপাদান সেটা কিন্তু আমরা একটা পেয়ে গেছি। তো এই একটা পেলাম, এই একটা পাইলাম, সো আমাদের দুইটা পেয়ে গেছি। কিন্তু এবার দেখেন এই বিটা কিটোঅ্যাসাইল কোয়ে থায়োলেজ এনজাইমের উপস্থিতিতে কনভার্ট হয়েছে দুইটা জিনিসে, অ্যাসাইল কোয়েতে এবং অ্যাসিটাইল কোয়েতে। এই অ্যাসাইল কোয়েটা আবার ফিরে যাচ্ছে, ফিরে যাওয়ার পর আবার এই সাইকেলটাকে রিপিট করতেছে। খেয়াল করেন বিটা কিটোঅ্যাসাইল কোয়ে দুইটা জিনিসে কনভার্ট হইতেছে, এক হলো অ্যাসাইল কোয়ে আর একটা হলো অ্যাসিটাইল কোয়ে। অ্যাসাইল কোয়েটা আবার ব্যাক করতেছে, ব্যাক করে আবার এই সেম সাইকেলটা রান করাইতেছে। অন্যদিকে যে অ্যাসিটাইল কোয়ে সেটা চলে যাচ্ছে কোথায়, টিসিএ সাইকেলে। কারণ কি, এটা হলো টিসিএ সাইকেলের মেইন সাবস্ট্রেট। সো এটা যখন টিসিএ সাইকেলে যাচ্ছে তখন সেখানে যে কি করতেছে, টিসিএ সাইকেলে যে টিসিএ সাইকেলটাকে রান করাইতেছে। সো আলটিমেটলি 1 মোল এই অ্যাসিটাইল কোয়ে থেকে কতগুলো তৈরি করতেছে, 36 এটিপি। আবার এখানে হইতেছে 3টা এটিপি, এখানে হইতেছে 2টা এটিপি। সো আলটিমেটলি দেখেন আমার এই বিটা অক্সিডেশনে অনেকগুলো এটিপি তৈরি হয়ে গেছে, 36 আর 3 39 আর 2 41 বা 42 যাই বলেন, বিভিন্ন সময় বিভিন্ন রকম হইতে পারে। তো দেখেন পুরো বিটা অক্সিডেশন প্রক্রিয়ায় আমার কতগুলা এটিপি তৈরি হয়ে গেল। সো তো বিটা অক্সিডেশন যেহেতু একটা ক্যাটাবলিক পাথ হয়, নর্মালি এখান থেকে এটিপি জেনারেশন হবে। আর যেহেতু এই জিনিসটা হয় আমাদের হাইলি ভাস্কুলার অর্গানগুলোতে বা আমাদের বডির মেজর অর্গান, যেখানে আসলে প্রচুর পরিমাণ এনার্জি দরকার হয়, প্রচুর পরিমাণ শক্তি যোগান দেওয়া লাগে, তো সেখানে আমাদের এই বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডটা কতটুকু ভূমিকা রাখতেছে সেটা কিন্তু আপনারা এই পাথওয়ের মাধ্যমে বুঝতে পারতেছেন। এই পাথওয়েটা আপনার রিটেন পরীক্ষা আসে, ভাইভাতে জিজ্ঞেস করে, পুরো ডিটেলস সম্পর্কে আপনাদের জিজ্ঞেস করবে। আপনারা যদি কার্নিথিন ট্রান্সপোর্টার সম্পর্কে জানতে চান, আপনারা সত্যনারায়ণ স্যারের বইটা ফলো করতে পারেন, সেখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো আমি ওইটা সম্পর্কে ডিটেলস বলতেছি না আজকে, কারণ ওটা বলতে গেলে আসলে লেকচারটা অনেক বড় হয়ে যায়। এখন আমরা একটু জানবো এটিপি জেনারেশন সম্পর্কে, অর্থাৎ বিটা অক্সিডেশনে কতগুলো এটিপি তৈরি হয়। এখন সব সময় আমরা এখানে জোর মানে কার্বন সংখ্যার হিসাবটা আমরা করে থাকি, ঠিক আছে। তো জোর কার্বনের হিসাব একরকম, বিজোড়ের হিসাব একরকম, বাট আমাদের নর্মালি বিজোড় কার্বনযুক্ত কোনো অ্যাসিডের হিসাব করতে হয় না বা হিসাবটা আমাদের লাগে না, কোনো পরীক্ষাতেও আমাদের বিজোড় সংখ্যার কোনো কিছু দেয় না। তো জোড়টা দিয়ে থাকে, অ্যান্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পালমেটিক অ্যাসিডটাই আসে। ঘুরে ফিরে দেখা যায় পালমেটিক অ্যাসিডটাই আপনাদেরকে প্রফেশনাল পরীক্ষা, কার্ড টার্ম পরীক্ষাতে এটাই দিয়ে থাকে। তো এটা একটু মনে রাখবেন। তো যখনই দেখবেন যে 16 কার্বন বিশিষ্ট, তো এই 16টাকে সহজভাবে বলতেছি আমি, এটা কিন্তু আমার নিজের ফর্মুলাতে বলতেছি, আপনার কিন্তু এটা আবার স্যারে বলতে যান না।
যেটাই থাকুক, 16 থাকুক, 20 থাকুক, কিংবা 18 থাকুক, 16, 20 অথবা 18। এখন এই 16টাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি পাবো কত? 8। 20কে যদি 2 দিয়ে ভাগ করি পাবো আমি কত? 10। 18কে যদি আমি 2 দিয়ে ভাগ করি পাবো আমি কত? 9। তো ফার্স্ট অফ অল যেই সংখ্যার কার্বন দেওয়া থাকবে সেই সংখ্যাকে 2 দিয়ে ভাগ করবেন। কী দিয়ে ভাগ করবেন? 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করার পর যেই সংখ্যাটা পাবেন আপনার ওই অ্যাসিডের ঠিক এতগুলা অ্যাসিটাইল কোয়ে আছে। তার মানে 16 কার্বন হইলে 8টা অ্যাসিটাইল কোয়ে আছে, 20 কার্বন হইলে সেখানে 10টা অ্যাসিটাইল কোয়ে আছে, 18 কার্বন হইলে সেখানে 9টা অ্যাসিটাইল কোয়ে আছে। তার মানে অ্যাসিটাইল কোয়ে পাবেন 2 দিয়ে ভাগ করার কারণে। 2 দিয়ে ভাগ, এই যে ভাগ করবেন কত দিয়ে? 2 দিয়ে। এখন এটা হলো নর্মাল একটা মনে রাখার একটা ওয়ে বলতেছি, যদি আপনার পরীক্ষার সময় মনে না থাকে সেই ক্ষেত্রে। আর যে কয়টা অ্যাসিটাইল কোয়ে পাবেন, যে কয়টা, এই যে যদি 16 কার্বন হয় পাবেন 8টা, 20 কার্বন হলে পাবেন 10টা অ্যাসিটাইল কোয়ে, 18 কার্বন হলে পাবেন 9টা অ্যাসিটাইল কোয়ে। এটা যখনই পেয়ে যাবেন, যতগুলো অ্যাসিটাইল কোয়ে পাবেন, মনে রাখবেন এর পরবর্তীতে যতগুলাই হোক NADH অথবা FADH সবগুলোই এটার একটা করে কম। এই অ্যাসিটাইল কোয়ে থেকে 1 মাইনাস করবেন। 1 মাইনাস করলে যেই সংখ্যাটা পাবেন এই সংখ্যাটাই হবে NADH এর সংখ্যা এবং FADH এর সংখ্যা। এটা হলো একদম ইজি মনে রাখার জন্য। এটা কোনো আপনার বই এরকম কোনো ফর্মুলা বা এরকম কোনো থিওরি দেওয়া নাই, জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবেন। যেই কয়টা কার্বন থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করবেন। 2 দিয়ে ভাগ করলে যেটা পাবেন সেটা হলো আমার অ্যাসিটাইলের সংখ্যা। অ্যাসিটাইলের সংখ্যা যখনই পেয়ে যাবেন তার থেকে 1 বিয়োগ দিবেন। 1 বিয়োগ দিলে যেই সংখ্যাটা পাবেন সেই সংখ্যাটাই আমার NADH এর সংখ্যা, FADH এর সংখ্যা। আমার এই তিনটা জিনিসই লাগে, অ্যাসিটাইল কোয়ে, NADH, FADH। তো দেখেন এখানে দেখেন আমার এই কয়টা মোল বের করতে হয়েছে। NADH কয় মোল, মানে অ্যাসিটাইল কোয়ে কয় মোল, NADH কয় মোল, FADH টু কয় মোল। আমাদের এই মোল সংখ্যাটাই আসলে লাগে, কারণ এইখান থেকে আমরা অঙ্কটা করব। সো আমাদের এইটা বের করার এটা হলো সহজ ওয়ে। অবশ্যই জোড় সংখ্যার ক্ষেত্রে, নট বিজোড় সংখ্যার ক্ষেত্রে। বিজোড় সংখ্যার ক্ষেত্রে একটু ডিফারেন্ট। যদি বিজোড় সংখ্যা দেয় না, তারপরও বিজোড় সংখ্যাটা একটু বলে দিব। তো যখনই আপনি অ্যাসিটাইল কোয়ের সংখ্যাটা পাইলেন, অবশ্যই যখন অ্যাসিটাইল কোয়ের সংখ্যা পাবেন অ্যাসিটাইল কোয়ের সংখ্যাটাকে গুণ করবেন কত দিয়ে? 12 দিয়ে। অলওয়েজ মনে রাখবেন অ্যাসিটাইল কোয়ে গুণ 12। আবারও বলতেছি, অ্যাসিটাইল কোয়ে যখনই আসবে সেটাকে 12 দিয়ে গুণ করবেন। NADH যখনই আসবে তখন সেটাকে 3 দিয়ে গুণ করবেন। NADH এটার সাথে গুণ হবে 3। FADH এটার সাথে গুণ হবে 2। তার মানে অ্যাসিটাইল কোয়ের সাথে 12 গুণ, NADH এর সাথে 3 গুণ, FADH এর সাথে 2 গুণ। এখন আপনি এখানে পাইছিলেন কতগুলা? যদি 8 কার্বন হয় তাহলে গুণ করবেন কত? 8 গুণ 12। তারপরে যদি 8টা যদি আমার অ্যাসিটাইল কোয়ে তাহলে 7টা হবে NADH, 7টা হবে FADH। তাহলে আবার গুণ করবেন 7 গুণ 3, 7 গুণ 2। তাহলে দেখেন 8 দুগুণী 16, হাতে আমার 1, 8 কে 8, 8 বারং 96, 3 7 21, 7 দুগুণী 14। এবার যোগ করেন 6 4 10 আর 1 11, হাতে আমার 1, 9 আর 1 10 আর 2 12 আর 1 13। তাহলে আমি কয়টা এটিপি পাইলাম? 131টা এটিপি। তার মানে আমার যদি কার্বন সংখ্যা হয় 16, আমি পাবো কয়টা? 131টা। এভাবে আপনারা 20-এর সাথে হিসাব করবেন। যদি আমার 10টা অ্যাসিটাইল কোহে তাহলে এখানে 8-এর জায়গায় 10 গুণ করবেন। যখন 10টা অ্যাসিটাইল কোয়ে হবে তখন আবার 9টা কী হবে? NADH হবে, 9টা FADH হবে, আর এখানে কী হবে? 10। তো এইভাবে আপনারা এক একটা জিনিস হিসাব করে করে ক্যালকুলেশন করে এটিপির কাউন্টটা বের করতে পারেন। এটা হলো আমাদের জোড় সংখ্যার ক্ষেত্রে। অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু সহজ হয়ে এটা মনে রাখার একটা টেকনিক। কারণ দেখবেন যে দেখে মনে হয় খুব সহজ, পরীক্ষার সময় যখন রিটেনে আসবে কার সাথে কার গুণ করে দিয়ে আসবেন এটাই মনে থাকবে না। দেখা যাবে এই 2-এর জায়গায় 3 করে গুণ করে দিয়ে আসছেন, 3-এর জায়গায় অন্য কিছু দিয়ে আসছেন, বাট আলটিমেটলি কিন্তু অ্যান্সার ঠিক আসে, বাট ওই যে ভুল হয়ে যায়। বুঝতে পারছেন? এই জন্য এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এখন একটু আসি, যদি আমাদের বেজোড় কার্বন আসে সেক্ষেত্রে আমরা কি করব? বেজোড় কার্বনের ক্ষেত্রে সহজ একটা মনে রাখার টেকনিক বলে দিই। মনে করেন আপনার আসছে 70 কার্বন। কত কার্বন? 17 কার্বন। তো 17 যখনই আসছে এটা কিন্তু একটা বেজোড় সংখ্যা। তো 17 যখন আসবে ফার্স্টেই করবেন কি, যেই বেজোড় সংখ্যায় আসুক তার থেকে 3 বাদ দিবেন। কত বাদ দিবেন? 3 বাদ দিবেন। মনে রাখবেন যেই সংখ্যায় আসুক, 17, 15, 13 যাই আসুক তার থেকে বাদ দিবেন কত? 3।
এটা হলো ম্যান্ডেটরি জিনিস বিজোড় সংখ্যার ক্ষেত্রে। সো অড নাম্বার, এটা হলো অড নাম্বার, আর এর আগে যেটা করে আসছি এটা হলো আমাদের ইভেন নাম্বার। আমি বলতেছি কোন নম্বরের ক্ষেত্রে, এখন অড নম্বরের ক্ষেত্রে। তো 17 কার্বন হোক, 15 কার্বন হোক, 13 কার্বন হোক, 21 কার্বন হোক, সব জায়গায় তাকে 3 বাদ দিবেন। 3 বাদ দিলে কত থাকে সেটা হিসাব করেন। 17 থেকে 3 বাদ দিলে থাকে 14। এই 14টাকে এখন ইভেন নাম্বারের সূত্রতে বা ইভেন নাম্বারের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাতে এখন হিসাব করবেন। এখন মনে করেন 13 কার্বন আছে, 13 কার্বন থেকে 3 বাদ দিলে থাকে কত, 10 কার্বন। এই 10 কার্বনকে তখন ইভেনের ফর্মুলাতে হিসাব করবেন। 15 থেকে 3 বাদ দিলে থাকে 12, এই 12কে তখন ইভেনের ফর্মুলাতে হিসাব করবেন। তো আপনারা মনে করেন কি পাইছি আমরা, 17 থেকে আমরা 17 কার্বন থেকে 3 বাদ দিছি, পাইছি 14। 14কে এখন কি করবেন, আবার সেই ইভেনের ফর্মুলাতে আসেন, 14কে 2 দিয়ে ভাগ করেন, কত হয়, 7। তার মানে আমরা অ্যাসিটাইল কই পাইলাম, কয়টা, 7টা। এখন এই 7 থেকে 1 বাদ দেন, তাহলে 6, তাহলে 6টা পাবেন NADH, 6টা পাবেন FADH। এখন গুণ করেন, এই 7 অ্যাসিটাইল কোয়ে, 7টা অ্যাসিটাইল কোয়ে আছে, তার মানে 7 গুণ 12। এখানে NADH, তার মানে 6 গুণ 3, FADH 6 গুণ 2। তাহলে এটারে মনে রাখেন, এখন 7 দুগুণী 14, 4 হাতে আমার 1 7, তার মানে 7 বারং 84, 3 6 18, 6 দুগুণী 12। সেখানে আমরা পাইলাম 30, আর দিকে পাইলাম 84। তো এই যে আমরা 114টা এটিপি পাইলাম। সো এটা হলো আমরা কোন নাম্বারের ক্ষেত্রে, আমাদের অড নাম্বারের ক্ষেত্রে, অর্থাৎ বিজোড় নাম্বারের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাতে হিসাব করব। 16 কার্বনের ক্ষেত্রে তো যেটাই পান, ইভেনে মনে করেন পাইছেন 131টা, অড নাম্বারের ক্ষেত্রে বা 17 কার্বনের ক্ষেত্রে আমরা পাইছি কয়টা, 114টা। এখন নেট এটিপি প্রোডাকশন যখনই আপনারা লিখবেন, তখন মনে রাখবেন এদের থেকে 2 বাদ যাবে। কত বাদ যাবে, 2 বাদ যাবে। কেন যাবে, এটা আমাদের ফ্রি ফ্যাটি অ্যাসিডটাকে অ্যাক্টিভেশন করার জন্য আমাদের 2টা এটিপি লাগে, আমরা মেকানিজমের মধ্যে কিন্তু দেখে আসছি। সো একটু উপরের দিকে যদি খেয়াল করেন, এই দেখেন আমরা এখানে দেখে আসছি এই ফ্যাটি অ্যাসিডটাকে অ্যাক্টিভেশন করার জন্য এখানে এটিপি খরচ হইতেছিল। খেয়াল করছেন কিনা আমি জানি না। তো এখানে দেখেন ফ্যাটি অ্যাসিডটাকে আমাদের অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট করার জন্য যে অ্যাসিটাইল কোয়ে আসলে মেকানিজমটা করতেছে, সেই মেকানিজমটাকে রান করার জন্য দেখেন এখানে এটিপি খরচ হইতেছে। সো যেহেতু এটা 1 মোলের ক্ষেত্রে, সেহেতু আমাদের 2টা এটিপি খরচ হইতেছে। তার মানে এটিপি ইউজ ফর ফ্যাটি অ্যাসিড অ্যাক্টিভেশন। সো প্রত্যেকটা ক্ষেত্রেই, সেটা আমাদের ইভেন নাম্বার অ্যাসিড হোক, অড নাম্বার অ্যাসিড হোক, 2টা ক্ষেত্রেই কিন্তু আমাদের সেম অ্যাক্টিভেশনটাই হইতেছে। তার মানে এখান থেকে আমাদের 2 বাদ যাবে, প্রত্যেকটা থেকে 2 বাদ যাবে। এখন এটা আমার এটিপি প্রোডাকশন হয়েছে, বাট নেট এটিপি আমি এটা তৈরি করছি, বাট আমার খরচও তো হয়েছে। এখন আমার যেটা তৈরি হয়েছে আর খরচটা বাদ দিলে যেটা থাকবে সেটা হলো আমার আলটিমেট নেট এটিপি, মানে এই এটিপিটা আমি তৈরি করতে পারছি আলটিমেটলি, শেষে যে থাকছে। তার মানে 131 থেকে 2টা বাদ দিলে 129, 114 থেকে 2টা বাদ দিলে থাকে 112। তার মানে এটা হলো আমার নেট এটিপি প্রোডাকশন। তো যদি আমার কার্বন নম্বর হয় 16 কার্বন, আমার নেট এটিপি প্রোডাকশন হবে 129টা। আমার কার্বন নম্বর যদি হয় 17 কার্বন, তাহলে আমার নেট এটিপি প্রোডাকশন হবে 112টা। বিষয়টা ক্লিয়ার? সো এইভাবে আপনারা বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডের এটিপি জেনারেশনের ক্যালকুলেশনটা এভাবে করতে পারেন। সব থেকে ইজি ওয়েতে মনে রাখার এটাই আমার কাছে মনে হয় সব থেকে বেস্ট অ্যান্ড সহজ উপায়। অন্যান্য অনেক থিওরি আপনারা পাবেন, বাট আমার কাছে সেগুলো একটু জটিলই লাগে। সো চেষ্টা করলে আপনারা হয়তো এখান থেকে ভালো ফলাফল করতে পারেন, অ্যান্ড কোনো সমস্যা ছাড়া আপনারা হিসাবগুলো একদম কারেক্টলি পরীক্ষায় করে আসতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।